নমস্কার বন্ধুরা, আনন্দরত্ন একাডেমির চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা উত্তরণের প্রচেষ্টার যে সিরিজ শুরু করেছিলাম, আজকের সিরিজে আরো একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের সদ্য প্রকাশিত যে ফল বেরিয়েছে এবং সেই প্রকাশিত রেজাল্টে সফল প্রার্থী হিসেবে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি এবং তার পরিচয় তার মুখ থেকে আমরা শুনবো। কিন্তু তার পূর্বে সবার আগে অসংখ্য ধন্যবাদ জানাবো আবারও ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টকে এই করোনার দুঃসময়ে এবং এই যে হতাশার সময় চলছে যুব সমাজের জন্য, তাদের জন্য আশার আলোটাকে জ্বালিয়ে রাখার জন্য। এবং এই মুহূর্তে তোমাদের সামনে বসে রয়েছেন একজন সফল প্রার্থী, সদ্য রেজাল্ট যেটা বেরিয়েছে WBPSI এ, তার মুখ থেকেই তার নাম, তার পরিচয় সমস্ত কিছু সবার আগে শুনে নেব। নমস্কার বন্ধুরা, আমি মোহাম্মদ আসিফ মামুন। আমি মালদা জেলার মানিকচক থানার অন্তর্গত এনেতপুর নামক এক গ্রাম থেকে এসেছি। হ্যাঁ, এবার রেজাল্টটা যে বেরোলো, সেই রেজাল্ট বেরোনোর পরে অনুভূতিটা কেমন ছিল? অবশ্যই ভালো লাগছে, হ্যাঁ। তবে বাবা মায়ের মুখে হাসিটা সেটা সত্যি খুব স্পেশাল। বাহ, খুব ভালো কথা। এবার ব্যাপারটা হচ্ছে, এটাই কি প্রথম অ্যাটেম্প ছিল? না, আমি এইচএস এর পর থেকেই কম্পিটিটিভের পরীক্ষাগুলো দিতে শুরু করেছি। আচ্ছা, সেটা এনআইপুর থেকে? হ্যাঁ, আমি নিজে এনেতপুর নিজে? থেকেও দিয়েছি, কলকাতাতেও দিয়েছি। আচ্ছা, মানে কলকাতাতে পড়াশোনাটা ওখানে চলছে? আমার হয়েছে। আচ্ছা, কলকাতা থেকে তখন থেকে মানে উচ্চ মাধ্যমিকের পর থেকেই প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা তৈরি হয়ে গেছিল, সেখান থেকে একটু একটু করে শুরু হয়েছে। আচ্ছা, এবার সেটা কত সাল নাগাদ? 2013। 2013। আর এই সালটা তোমরা চিন্তা করে দেখো, 2021। তার মানে একটা দীর্ঘ সময়ের ইতিহাস কিন্তু রয়েছে এই সফলতার পেছনে। আর তোমরা যারা 1 বছর বা 2 বছরে হতাশ হয়ে যাচ্ছ, তাদের জন্য কিন্তু একটা চূড়ান্ত আরো একটা উদাহরণ তোমাদের সামনে তুলে ধরলাম যে সফলতা এক লাফে আজকেই চাইলাম কালকেই পেয়ে যাব, সেটা কিন্তু নয়। তোমার নিজের যে স্ট্র্যাটেজি, তোমার পড়াশোনা, তোমার মনোবল, এগুলো সমস্ত কিছুর ফলাফল হিসেবেই সফলতাটা আসে। আচ্ছা, যে প্রশ্নগুলো আজকে আমি এখানে নিয়ে আসছি এবং যার মধ্যে দিয়েই তার এই সাফল্যের যে মূল গল্প, সেই গল্পটা আমরা গাঁথার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। প্রথমেই যেটা বলি যে মুখ্যত আর কোনো চাকরির পরীক্ষায় এর পূর্বে পাশ করেছো বা ভবিষ্যতে কোনো প্ল্যান রয়েছে? পাস আমি অনেকগুলোই করেছিলাম, কিন্তু ফাইনাল সিলেকশন আর কোথাও হয়নি। যেমন? যেমন এসএসসি, সিএইচএসএল, এমটিএস, এগুলো টায়ার 1 কোয়ালিফাই করেও তারপর আর হয়নি। আচ্ছা, যাই হোক, তার মানে তোমাদের সকলের কাছে এটাই বলার যে কতগুলি ব্যর্থতা, সেই ব্যর্থতার যোগফল হচ্ছে আজকের এই সফলতা, তাই তো? আচ্ছা, প্রস্তুতিটা কিভাবে শুরু হয়েছিল বা স্ট্র্যাটেজিটা কি ছিল, যে উচ্চ মাধ্যমিকের পরে কেন মনে হলো যে আমাকে এখন থেকেই প্রিপারেশন শুরু করতে হবে? আমার চাকরির দরকার ছিল, আর ফ্যামিলি সাপোর্ট করেছিল এই জিনিসটা। বুদ্ধিটা কে দিয়েছিল যে বাবা। উচ্চ মাধ্যমিক পড়ার পরেই চাকরির জন্য তৈরি হবে, সেই বাবা, কৃতিত্বটা কাকে? মামা। বাবা, মামা। তো সবার কাছে এটাই বলা যে যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের অভিভাবক যে পরামর্শটা দিচ্ছেন সেটা অবশ্যই শুনবে। একই সঙ্গে আমরা বলে রাখি যে যারা এখন এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পাশ করেছো, গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ারে পড়ছো, তারা সকলেই যদি একটু একটু করে প্রিপারেশনটা শুরু করো এবং কিভাবে শুরু করবে, কোন কোন বিষয়গুলো দিয়ে স্টার্ট করবে, সেগুলো নিয়ে ব্যক্তিগতভাবে তারা তাদের যে অভিজ্ঞতা সেগুলি তাদের ব্যক্তিগত চ্যানেলে শেয়ার করবে। আমি অবশ্যই সেই চ্যানেলের লিংক এবং চ্যানেলের নাম সেটা পরবর্তীতে আমি তোমাদের সবাইকে আপডেটটা দিয়ে দেব। তোমরা সবাই সেটাকে ফলো করো এবং তাতে তোমাদেরই আমার মনে হয় যে কিছুটা হলো আমরা যে এই যে উত্তরণের প্রচেষ্টা চালাচ্ছি, যে এই সময়ের মধ্যে থেকে যারা হতাশ হয়ে পড়েছো, যারা এখন এই হতাশার অন্ধকারে ডুবছো, তাদের সেই জায়গা থেকে তুলে আনার একটা প্রচেষ্টা, সেখান থেকে একটা রাস্তা দেখাতে পারবো হয়তো। আর উদাহরণগুলো দেখে একেবারে জলজান্ত সফলতার যে চিত্র সেই সামনে দেখলে পরে তোমাদের নিজেদের মধ্যেও মনোবলটা আসা উচিত এবং তোমাদের মধ্যেও জেদটা তৈরি হওয়া উচিত যে আমরাও পারবো। প্রত্যেকের মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে, সেটাকে শুধু শান দেওয়া জরুরি। এবার পরের যেটা প্রশ্নে চলে আসি, যে বাবা মামা পরামর্শ দিলেন, পড়াটা কিভাবে শুরু করেছিলেন? পড়াটা ম্যাম, পড়াটা আমি 9-10 এর বই থেকে আগে শুরু করেছি। তারপর ধীরে ধীরে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা বই কিনে বেসিক স্টাডি টু করেছি। আচ্ছা, আমার ম্যাথস, রিজনিং স্ট্রং ছিল, আমি ওটাকে বরাবরই প্র্যাকটিস করে গেছি। তাহলে সবার কাছ থেকে একটা বিষয় বেরিয়ে আসছে যে কোথাও না কোথাও সমস্ত সাবজেক্টেরই গুরুত্ব রয়েছে যেমন, কিন্তু বেশি ফোকাস থাকছে
এই WBPSI বা কনস্টেবলের ক্ষেত্রে ম্যাথ রিজনিং হ্যাঁ, এখানে ভীষণভাবে ফোকাস থাকছে, স্কোরটা সলিডলি করা যায়, প্রত্যেকটা সঠিক করলে ফুল মার্কসটা চলে আসে, বিশেষ করে WBPSI এর মেন্সে তো আরো বেশি জরুরি। আচ্ছা, এখানে এবার আমি বলছি যে খুব সংক্ষেপে যদি ইন্টারভিউতে কি কি প্রশ্ন করেছিল সেটা যদি একটু মনে থাকে, একটু মনে করেই বলো, অসুবিধা নেই কিছু আমাদের। ইন্টারভিউয়ের প্রশ্ন থেকে বেশি ম্যাটার করে আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার গেস্টার, আমার অ্যাপিয়ারেন্স, সেগুলো ঠিক রাখতে হবে। ইন্টারভিউয়ে তুমি কি পারলে না সেটা কম ম্যাটার করে। কটা পেরেছিলে প্রশ্ন? আমি সবগুলোই পেরেছি, একটা বলতে একটু প্রবলেম হয়েছিল, মানে ব্যাখ্যায় প্রবলেম হ্যাঁ হয়েছিল, ডেসক্রাইব করতে। আর প্রথম ইন্টারভিউ ছিল তাই। কি টাইপের প্রশ্ন করেছিল? আমাকে নিয়ে আমাকে নিয়ে কোয়েশ্চেন করেছিল, ব্যক্তিগত জীবন। হ্যাঁ ব্যক্তিগত জীবনে আমাকে নিয়ে ওরা জানতে চেয়েছিল আমি নিজেকে কতটা চিনি, সেই হিসাবে আমি নিজের জেলা কিরম ভাবে চিনি। যারা তোমাদের সঙ্গে পাশ করেছে তাদের জন্য তো অসংখ্য অভিনন্দন, তাদের সঙ্গে দেখা হবে বিভিন্ন ট্রেনিং সেন্টারে বা বিভিন্ন বিষয়ে, কিন্তু যারা একই সঙ্গে অসফল হলো তাদের জন্য কি বার্তা দেবেন? হতাশ না হওয়ার বার্তা। হতাশ না হওয়ার প্রত্যেকটা বার্তা। সাবজেক্টে বেসিক স্টাডি, যেখানে নিজের স্ট্রং পয়েন্ট ওইগুলোকে আরো প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকের মার্কস যেহেতু দেখিয়ে দিয়েছে যে কোন সাবজেক্টে কত পেয়েছে, তাহলে সেই জায়গা থেকে নিজের দুর্বলতাগুলো সেটাকে বার করতে বলছে এবং সেখান থেকে আলটিমেটলি ঘুরে দাঁড়াতে হবে। আর মন্দ লাগা সেটা হচ্ছে খুব অল্প সময়ের এবং সেটা পরিবর্তন হবেই, আর সময়ও কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কেটে যায়, কখন পেরিয়ে যাচ্ছে, বছর পেরিয়ে যাচ্ছে সেটা আমরা রিয়ালাইজ করতে পারছি না। খুব তাড়াতাড়ি আবার দেখা গেল 2 মাস বা 3 মাসের মধ্যেই কিন্তু আবার SI এর পরীক্ষা রয়েছে। অতএব সেই জায়গাটায় নিজেদেরকে তৈরি হতে হবে। হতাশ হয়ে 5 দিন কাটিয়ে দেওয়াও মানে লস, তাই তো? আচ্ছা, এইবার আমার যেটা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে 2013 থেকে স্ট্রাগল শুরু এবং সেখান থেকে পড়া শুরু, তার মধ্যে এতগুলো বছরের কোনো শর্ট কোনো গল্প? আমি মাঝখানে হতাশ হয়েছিলাম, কিন্তু তারপর আমাকে আমার একজন স্যার ছিলেন, স্যার আমাকে একটা খুব ভালো উপদেশ দেন ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করার। আমি যেখানে থাকতাম সেখানে সবাই কর্পোরেট লাইফে জব করে, তো তাদেরকে দেখে আমি সত্যি খুব হতাশ হয়ে পড়েছিলাম। তারপর আমি আবার মানে যারা কম্পিটিটিভে পরীক্ষা দিচ্ছে আমি তাদের সঙ্গে আবার বন্ধুত্ব করি, তাদের সাথে মিশে সবাই একসাথে গ্রুপ স্টাডিও করি, এগুলো আমার অনেক হেল্প করেছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা তার মানে বেরিয়ে আসছে এখান থেকে, যে সব সময় আমরা যখন প্রিপারেশন নেব সেই প্রিপারেশন হচ্ছে আমাদের লেভেলের লোক একই রকম ভাবে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গটা থাকলে ভীষণ ভালো হয়। আচ্ছা, আরেকটা জিনিস যে মুখ্যত আমরা যারা এই যে দীর্ঘদিন চাকরি বাকরি পাচ্ছে না তাদের অনেক কথা শুনতে হয় ফ্যামিলি থেকে, পরিচিত মানুষগুলো থেকে, তো এইগুলোকে ট্যাকেল করার পদ্ধতি? এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। বাহ, খুব ভালো একটা আনসার হলো যে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, যে যে যত বেশি বলবে তত আমার মধ্যে সেই পড়ার প্রবণতাটা বাড়বে বেশি, এইভাবে নিতে হবে। সবাই 7 বছর ধরে শুনেছে, আর সবাই যেটা করে শুনেই মনটা খারাপ করে নিল, শুনেই দুঃখ পেলাম, আমার অমুক এই বললো, কেন বললো, রাগ করি আমরা। দেখো যারা অভিভাবক ওনারা কিন্তু চিন্তা করেন, যে ভালোর চিন্তাই করে অনেক সময় বলেন, সেটা যদি আমরা পজিটিভলি নিয়ে নিই যে এটাই আমার কাছে জেদ, এটাই আমার কাছে এমন একটা ইনস্টিংক্ট, এমন একটা মানে বলতে পারি যে ধাক্কা দেওয়া, পুশ করা, যার থেকে আমার পড়াটা আরো বেশি বেড়েছে, যে আমাকে আরো তাড়াতাড়ি পেতে হবে, আরো বেশি পড়তে হবে। খুব ভালো কথা। ফাইনালি যে প্রশ্নটা করবো সেটা সবার জন্যই করেছি, যে এই সামনে যেটা প্রিলিমস আছে কনস্টেবলের, সেই প্রিলিমস যারা বসবে তাদের জন্য যদি কিছু বলো, যে তারা মনোবলটা কিভাবে করবে। আমি পড়ার স্ট্র্যাটেজি ছেড়ে দিলাম, যে পরীক্ষায় বসার জন্য বা পাশ করার জন্য কি মানসিকতা নিয়ে বসবে? পাশ করার জন্য আলাদা কোনো মানসিকতার দরকার পড়ে না, চাকরির খিদেটাই ওর কাছে সবকিছু হবে। আচ্ছা, চাকরির খিদেটাই সবকিছু হবে। এবার অন্যান্য সাবজেক্ট কিভাবে পড়ছে আর তার সাথে ম্যাথ রিজনিং, এটা খুব ভাইটাল। আচ্ছা, পরীক্ষায় সবার আগে এবার আমার কথা হচ্ছে যে একটা 100টা প্রশ্ন থাকে কনস্টেবলের জন্য, 60 মিনিট সময়, তার মধ্যে 50টাই থাকে ম্যাথ আর জিআই পোর্শন, আর বাকি 50 মার্কস থাকছে যে জিকে পোর্শন। তো সেখান থেকে এই 60 মিনিটে অ্যাটলিস্ট কতটা করা জরুরি? প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। একজন সব পারছে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনে 10 সেকেন্ড করে লাগছে, রেগুলার প্র্যাকটিস করলে সেটা 5 সেকেন্ড হবে, কদিন পর 3 সেকেন্ড হবে। এই টাইমটা জিএস অন্যান্য কোয়েশ্চেনগুলোতে অনেক সুবিধা হবে।
অন্যান্য কোশ্চেনগুলো বেশিরভাগ স্টুডেন্টের পক্ষে আমি যেটা দেখতে পাই যে 100টা কোশ্চেন তো দূরের কথা, 100টা কোশ্চেন করে ওঠা সম্ভব হয় না। বিশেষ করে ম্যাথ রিজনিং এর পোর্শনেতে কেউ যাই না কেউ। এবার দেখা গেলো 50টা জিকে, সেই 50টা জিকের উপরে তো কোয়ালিফাই করাটা নির্ভর করবে না। তো সেই ক্ষেত্রে একটা স্মার্ট স্টাডি কিছু হতে পারে, সেইগুলো বিষয় নিয়ে পরে ইউটিউবে তোমার নিজস্ব যে চ্যানেল থাকবে সেই চ্যানেলে যদি একটু পরামর্শ দিয়ে দাও তাহলে সুবিধা হয় যে কিভাবে হবে। তোমাদের সবাইকে আরো একবার মনে করিয়ে দিই, যারা সদ্য আমাদের এই যে আমাদের সিরিজটা শুরু করেছি, আমরা সেই সিরিজের মধ্যে যত সফল ক্যান্ডিডেট রয়েছে তাদের আমরা সামনে তোমাদের উপস্থাপন করছি। তার পিছনে মূল কারণই হচ্ছে প্রত্যেকটা অ্যাসপিরেন্ট আলাদা এবং প্রত্যেকটা অ্যাসপিরেন্টের যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু ঘুরে ফিরে এক হলেও আবার অনেক তার মধ্যে পার্থক্য রয়েছে। এবং সেটা কিন্তু পারিপার্শ্বিক অবস্থা, সেই ক্যান্ডিডেটের আইকিউ, তার যে পড়াশোনার ধরন, তার উপরে ভিত্তি করে তৈরি হয়। তার মানে এই জায়গাটা আমি স্টাবলিশ করার চেষ্টা করছি যে আমি একটা রুটিন দিয়ে 100 জনকে যদি বাধ্য করি যে এইভাবেই পড়তে হবে, সেটা কিন্তু 100 জনের সফলতা আনবে না, এটা আমি ড্যাম শিওর। কারণ 100টা অ্যাসপিরেন্টই আমি আবার উল্লেখ করছি আলাদা, এবং তাদের পড়ার ধরন, তাদের মানসিকতা, তাদের আইকিউ লেভেল পুরোটাই আলাদা। অতএব তাদেরকে স্বাধীনতা দিতে হবে। এবং প্রত্যেকটা সিরিজের ভিডিও দেখে তোমরা এটাও রিয়ালাইজ করেছো যে প্রত্যেকের স্ট্র্যাটেজি আলাদা, এবং সেখান থেকে তুমি তোমারটা বার করো যে আমার ঠিক কিরম ভাবে পড়তে ভালো লাগে, কিভাবে পড়লে আমি তাড়াতাড়ি কোয়ালিফাই করব, বা কোন পড়াটা আমার কিভাবে পড়লে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। পড়ার বিষয়বস্তু এক, এইটা যেমন একদম ঠিক, কিন্তু পড়ছি সবাই একই জিনিস, কিন্তু প্রত্যেকের সেই জায়গাটাও ধরনটা আলাদা থাকছে, এটা রিয়ালাইজ করা জরুরি। কারণ তাহলে সবাইকে এক জায়গায় বসাতাম এবং সবার কিন্তু একই স্ট্র্যাটেজি হতো, একই প্ল্যান, সবাই একদম একই রকম ভাবে বলতো, এবং সেটা তোমরা শুনলে হয়তো মনে হতো সবই একই জিনিস কেন শুনছি। এবং এইরকম ভাবে যদি আমরা দেখা যায় যে 100 জন সফল প্রার্থীকেও সামনে আনি, তাহলে দেখা যাবে প্রত্যেকের কোথাও না কোথাও স্ট্র্যাটেজি আলাদা রয়েছে। আবার উল্লেখ করছি, সাবজেক্ট একই পড়তে হচ্ছে, বিষয়বস্তু কিন্তু একই থাকছে, কিন্তু প্রত্যেকের নিজের নিজের স্ট্র্যাটেজি ফলো হচ্ছে। কারো 2 বছরে হচ্ছে, কারো একবারেই হয়ে যাচ্ছে, কেউ হয়তো 4 বার দেওয়ার পরেও হচ্ছে। তো সেই জায়গাগুলো নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে হবে। তুমি কোন পজিশনে রয়েছো সেটা তোমাকে রিয়ালাইজ করে নিতে হবে খুব ভালো করে, এবং তারপরে হচ্ছে তোমার গাইড কি বলছেন তার সঙ্গে তোমাকে অভিযোজন করানো। এক কথায় বলা হয় যে অ্যাডজাস্ট করিয়ে তোমার স্ট্র্যাটেজিটা রেডি করতে হবে। এমনটা নয় যে তোমার পছন্দ নয়, কিন্তু তোমার গাইড তোমাকে একটা স্ট্র্যাটেজি বলছে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তুমি চলছো, তাহলে কিন্তু তোমার সাকসেসটা অনেক লেট হয়ে যেতে পারে, সেইটা মাথায় রেখে। আচ্ছা, এইবার চলে আসে একটু যে র্যাপিড ফায়ার কিছু কোশ্চেন, ঠিক আছে, যেখানে আমরা সাধারণত যেগুলি এখন চলছে, সবার আগে যে প্রশ্নটা করবো সব থেকে ভাইটাল, যে এই যে ফেসবুক গ্রুপে পড়াশোনা, হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়াশোনা, এইটা ঠিক কতখানি? একদিনে দেখা গেল 10খানা পিডিএফ চলে এলো আলাদা 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 সেক্টরে, এবং সেখানে থেকে থেকে পড়াশোনা সবাই অনেকে করছে, ইনভলভ থাকছে, সেটা আদৌ কোনো লাভ হচ্ছে চাকরি পরীক্ষায়? লাভ হয়, তবে কম। কারণ ওইগুলো মানুষের শেখার কোনো জায়গা থাকে না, মানুষ যে কোনো জায়গা থেকে শিখতে পারে। তবে আমার মনে হয় বেসিক জিনিসগুলো স্ট্রং করলে বা সেই জিনিসগুলো জানলে অনেক বেশি ভালো হবে। চাকরির পরীক্ষায় সিলেবাসটা অনুযায়ী প্রপার স্ট্র্যাটেজি হলে পরে তাহলে সুবিধাটা হয় বেশি। কারণ বেসিক্যালি যেটা আমার মনে হয়, আমি সবাইকে বলি এখানে যারা আপাতত আমার নলেজে যাদেরকে গাইড করি আমি, তাদেরকে একটা জিনিস বলি যে এখন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো সেটা হচ্ছে ভীষণভাবে ফোকাস নষ্ট করছে। আমি একটা পড়াশোনা ওদেরকে পড়তে বলছি আর বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত, সেই গ্রুপ থেকে একটা এসএমএস এলো, একটা কোশ্চেন এলো, একটা এমসিকিউ হলো, তার পেছনে আনসার করতে ব্যস্ত, এবং দেখা গেল আরো 50 জন সেখানে কমেন্ট করেছে, সেটা বারবার দেখছে, এই করতে করতে প্রায় 30 মিনিট পেরিয়ে গেল। এই রেসপেক্টে কোথাও কোথাও মনে হয় যে লস অফ ফোকাস হচ্ছে এবং রাস্তার বাইরে বা পড়াশোনার স্ট্র্যাটেজির বাইরে বেরিয়ে যাচ্ছে। এর জন্য কেউ যদি এরকম ভাবে স্ট্র্যাটেজি ঠিক করে যে নিজের পড়ার পার্টিকুলার টাইম একটা টেক্সট বুকে ধার্য করে দেয় যে আমি দিনে 3 ঘন্টা টেক্সট বুক পড়বো, বাকি ইউটিউব বা আর কিছু থেকে দেখবো, ফেসবুক থেকে, তাহলে এটা বেটার হবে। সেই বিষয়টা যদি আরো বেশি স্ট্রং করা যায়, সেই বিষয় কোনো একটা পার্টিকুলার টপিক, সেই টপিকটা থেকে যদি আরো কিছু নতুন ডাটা জোগাড় করা যায়, এই বিষয়টা, তাই তো? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এখন তো প্রচুর কম্বাইন বুকের ছড়াছড়ি, বা আমি যদি বলি শুধুমাত্র এই এসআই এর জন্যই প্রচুর বই বেরিয়েছে বাজারে, যারা বেশিরভাগ ছেলে মেয়েদের দেখি এরকম যে তারা পরীক্ষার ফর্ম ফিল আপ হলো,
অমনি বইয়ের দোকানে গিয়ে এই রিলেটেড কি কি বই আছে 2-3টে বই নিয়ে গিয়ে বাড়িতে পড়ছে, চোখ বন্ধ করে দেখা গেল ওই 3 মাস এত পড়াশোনা করছে তারপরেও সাকসেস পাচ্ছে না। তার কারণ হিসেবে যদি তার কারণ তারা ওই বইগুলো থেকে ম্যাক্সিমাম জায়গায় এমসিকিউ গুলো পড়ে। আচ্ছা, এমসিকিউ গুলো যতক্ষণ পড়বে ততক্ষণ মনে থাকবে, তারপর 1 মাস 2 মাস গ্যাপ হয়ে গেলে সেগুলো ভুলে যাবে। তার তার তুলনায় যদি টেক্সট বুক গুলো রেগুলার পড়ে তাহলে অনেক কাজে দেবে। মানে টেক্সট বই বলতে 9-10 এর টেক্সট বই। কনস্টেবলের জন্য 9-10 এর টেক্সট বই, ম্যাথস হোক বা অন্যান্য সাবজেক্ট হোক। আর আমি এসআই এর জন্য প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টেক্সট বুক কিনেছিলাম, ওগুলোই সে পড়েছিলাম। বইয়ের লিস্ট তোমরা হ্যাঁ, তোমাদের চ্যানেলে তোমরা দিয়ে দেবে কোন কোন বইগুলো বেসিক ফলো নলেজ। করেছো, যাদের পছন্দ হবে তারা সেই মতন করে ফলো করতে পারে। কেন একটা সেই সাকসেসের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে যদি কেউ মনে করে তার নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে নেয়। আমি আবারও বলছি সবাইকে যে এই নয় যে আমি যেটা বলছি সেটা ডেফিনিট, বা এখানে আসিফ যেটা বলছে সেটাও হয়তো ডেফিনিট। আমি বারবার বলছি অভিজ্ঞতাটা তোমাকে জেনে তোমার মতন স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। কারণ যে কোনো পরীক্ষায় বসবে, পরীক্ষার যে ডিপার্টমেন্ট পরীক্ষা নিচ্ছে সে কিন্তু সিলেবাস দিয়ে দিচ্ছে নির্দিষ্ট, সে তার উপরে বড় কথা কিছু হয় না। এক তো ওই সিলেবাস প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি ওই সাবজেক্টগুলোর প্রতি কি স্ট্র্যাটেজি তৈরি করছো, এটা হচ্ছে তুমি দ্বিতীয় কথা। মুখ্য ইম্পর্টেন্ট হচ্ছে তুমি। এবং তৃতীয়টা হচ্ছে যে আমি কিভাবে পড়তে পারি তার একটা পূর্ব, যারা অলরেডি সফল হয়েছে এর পূর্বে তাদের কাছ থেকে শুনে নিয়ে কিছুটা সুবিধা হয়, এইটুকুই। এবার নেক্সট যেটা আমরা বলছি যে এমসিকিউ প্র্যাকটিস র্যান্ডমলি করা নাকি আগে কন্টেন্টে বেশি জোর? আগে কন্টেন্ট, তারপর আগে কন্টেন্ট তারপরে এমসিকিউ। এবার এমসিকিউ কোন কোন Practice. বইগুলো, ডব্লিউবিপিএসআই এর জন্য বা কনস্টেবলের জন্য, কলকাতা পুলিশের এসআই এর জন্য কোন কোন এমসিকিউ বইগুলো পারফেক্ট হবে সেটা তুমি পরে ভিডিও করে দিয়ে দিও, তাহলে যারা পরবর্তীতে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সুবিধা হবে। এইবার যেটা শেষ প্রশ্ন, যে গাইড কতখানি হেল্প করেছে তোমাকে, এবং তোমার মনে হয় যে 2013 থেকে যখন তুমি সেলফ স্টাডি করছিলে, তো এই সেলফ স্টাডির পরে তারপরে একটা সময় গিয়ে তো মনে হবে যে না কোথাও কি গন্ডগোল হচ্ছে, তার রেসপেক্টে কোথাও একটা সময় হয়তো মনে হতে পারে যে প্রপার গাইড হলে ভালো হতো। এই বিষয়টা যদি একটু। গাইড অবশ্যই দরকার, আমার অন্তত মনে হয় গাইড দরকার। আমার অনেক সুবিধা হয়েছে, আলপনা দিয়ে অনেক গাইড করেছে। আমি ডেসক্রিপটিভের জন্য অন্য ইংলিশ স্যার এবং ম্যামের কাছে পড়েছিলাম, তো ওনারা অনেক ভালো গাইড করেছেন। রিটনদা আছে, সবাই ভালো গাইড করেছে এবং আমার খুব উপকার হয়েছে। আমার যা কৃতিত্ব স্যার ম্যাম দাদা দিদি সবার। এই ক্ষেত্রে কিন্তু আমি একদম প্রথম থেকেই যে বিষয়টা বারবার বলছি, যে আমি একটু আগেও যেমন বললাম যে প্রত্যেকটা অ্যাসপিরেন্ট আলাদা, যারা গাইড করেন তারা শুধু রাস্তাটা দেখান, এবং নিজের দক্ষতা, নিজের কোয়ালিটি, নিজের পড়ার ইচ্ছেটা যদি না থাকে, অনেক ভালো অনেক মেরিটোরিয়াস স্টুডেন্টকেও আমি কিন্তু দেখেছি যে এখনো পর্যন্ত সফলতা পায়নি। তো কোথাও না কোথাও নিজের জেদ, নিজের ইচ্ছে, নিজের স্ট্র্যাটেজি, নিজের যে এক কথায় পরিকল্পনা বলি আমরা, সেইটা কিন্তু ম্যাটার করে ভীষণভাবে। এবং এই ক্ষেত্রে ওই যে বললাম পাশাপাশি যদি আমরা রেখে দিই যে 100 জনকেও, সেই 100 জনের মধ্যে দেখা গেল 2-3 জন কোয়ালিফাই করছে, তাহলে বাকি 97 জনের মধ্যে এমনও হতে পারে সেই 97 জনের মধ্যে অনেকেই আরো ভালো ছিল যদি প্রিভিয়াস একাডেমিক স্কোর দেখতে যায়, কিন্তু তারপরেও সফল হয়নি, সেই প্রশ্ন চিহ্নটা কিন্তু থেকে যায় কোথাও। তার মানে প্রত্যেকটা অ্যাসপিরেন্টের তার নিজের যে কনফিডেন্স, তার নিজের পড়ার যে ইচ্ছে, সেটাই কিন্তু মুখ্য বিষয়। সেই জন্য এই যে আজকে যে সাকসেসটা আসিফ পেয়েছে সেটার দাবিদার কিন্তু সে নিজেই। এইটুকু বলতে পারি যে হ্যাঁ, সকলের আশীর্বাদ এটা থাকতে পারে, ঠিক আছে, এইটুকু মেনে নেওয়া যেতে পারে। যাই হোক, তো এই ছিল আমাদের আজকের আসিফের সঙ্গে সাক্ষাৎকার। এবং আবারও বলছি যে সময়ের অপেক্ষা, শুধু এখন বর্দি এবং স্টার্টটা লাগানোর, এবং তার আগামী এই চাকরির জীবনের এবং ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করি। এবং একই সঙ্গে এই বৈশ্বিক মহামারীর সময় আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের এই সাক্ষাৎকার এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।